আসসালামু আলাইকুম। প্রিয় 2021 এসএসসি পরীক্ষার্থী এবং 2022 এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে আমি একটি ক্লাস করতে যাচ্ছি, নির্দেশনামূলক, পরামর্শমূলক। আমি তোমাদের যে 2021 এবং 22 সনের পরীক্ষার্থীদের জন্য যে সরকার অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করেছে, এই অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হবে, কি কি বিষয়ের উপর জোর দিতে হবে, কোন কোন বিষয়, কোন কোন দিক মানতে হবে, বর্জন করতে হবে, এবং কোন কোন দিক প্রয়োগ করতে হবে, এবং কোন কোন বিষয়ের উপর বেশি বেশি আলোকপাত করতে হবে, অর্থাৎ কীভাবে অ্যাসাইনমেন্টটাকে আমরা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি, এই বিষয়ে আমি আজকে একটি ক্লাস করতে যাচ্ছি। আমি আশা করছি তোমরা শুনলে অবশ্যই উপকৃত হবে। তাই 2021 সনের এসএসসি পরীক্ষার্থী এবং 2022 সনের এসএসসি পরীক্ষার্থীদেরকে আমি আমার এই আজকের ভিডিওটি দেখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সর্বপ্রথমে আমি অ্যাসাইনমেন্ট শব্দটিকে একটু আলোকপাত করতে চাচ্ছি। অ্যাসাইনমেন্ট শব্দটি অ্যাসাইন ভার্ব থেকে উৎপত্তি লাভ করেছে। অ্যাসাইন শব্দের অর্থ হচ্ছে যে কোনো কাজ বা দায়িত্ব বন্টন করে দেওয়া, ভাগ করে দেওয়া, বিলি করে দেওয়া, কাজে নিয়োজিত করা, কাজ স্থির করে দেওয়া, কাজ নির্ধারণ করে দেওয়া, কাজ অর্পণ করা। আর অ্যাসাইন ভার্বের নাউন রূপ হচ্ছে অ্যাসাইনমেন্ট। নির্ধারণ করে দেওয়া যদি বোঝায় তার হবে অ্যাসাইনমেন্ট মানে নির্ধারিত কাজ। অর্পণ করা বোঝাতে অর্পিত কাজ। যেটাই বলি না কেন, নির্ধারিত কাজ বা অর্পিত কাজ, অ্যাসাইনমেন্ট মানে নির্ধারিত কাজ বা অর্পিত কাজ। বাংলাদেশ সরকার কেন এই অ্যাসাইনমেন্ট কার্যক্রমকে গ্রহণ করেছে? এসএসসি পরীক্ষার্থীদেরকে মূল্যায়ন করার জন্য। অ্যাসাইনমেন্ট শুধু লিখে জমা দিলেই চলবে না। অ্যাসাইনমেন্টের জন্য একটি অ্যাসাইনমেন্ট কপি থাকে, ওইখানে ইন্ডিকেটর থাকে, নির্দেশনা থাকে, কি কি বিষয়ের উপর আলোকপাত করতে হবে সেটি নির্দেশনা থাকে। ওই নির্দেশনার মধ্যে যাহা বলা হয়েছে ঠিক তাহা মেনটেন করে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। অ্যাসাইনমেন্টে যে যে প্রশ্নের উপর আলোকপাত করতে বলা হয়েছে, যে যে বিষয়ের উপর আলোকপাত করতে বলা হয়েছে, সে বিষয়ের উপর আলোকপাত করতে হবে। ওই বিষয়গুলি ফুটিয়ে তুলতে হবে। ওইখানে যে ধাপগুলি উল্লেখ করেছে ঠিক সেই ধাপগুলি উত্তর লেখার সময় সেই ধাপ রক্ষা করে আমাদেরকে কী করতে হবে? উত্তর লিখতে হবে। ওইখানে যে যে প্রশ্নের যতটা ধাপ আছে ঠিক ততটা ধাপ বজায় রেখে আমাদেরকে উত্তরগুলি লিখতে হবে। সর্বপ্রথম অ্যাসাইনমেন্ট লেখার জন্য আমাকে কালি নির্বাচন করতে হবে। প্রথমত আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে একটি A4 সাইজ কাগজে আমরা মার্জিন করি। কি করি? মার্জিন করি। মার্জিন করার জন্য আমরা ব্যবহার করব এই পেন্সিল। A4 সাইজ কাগজকে মার্জিন করার জন্য আমরা কি ব্যবহার করব? পেন্সিল। আমরা পেন্সিল ব্যবহার করব। তারপর বিশেষ কোনো পয়েন্টকে, হিন্টসকে বা কোনো প্যারার নামকে যদি আমরা কোনো প্যারাকে যদি নামকরণ করতে চাই তাহলে ওই কথাটা আমরা নীল কালি দিয়ে লিখতে পারি, অথবা আমরা নীল কালি দিয়ে মার্জিনটা আন্ডারলাইন করতে পারি, কোনো পয়েন্টকে আন্ডারলাইন করতে পারি। ঠিক আছে? আবার কোনো কোনো ক্ষেত্রে বিশেষ কোনো কথাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা কোনো শিরোনাম সূচক বিভিন্ন যে জায়গা আছে প্যারার শিরোনাম
ওইসব জায়গাতে আমরা নীল কালি ব্যবহার করতে পারি দৃষ্টি আকর্ষণ করার জন্য। আর আমাদের মূল বিষয়বস্তুটাকে যত বর্ণনা আছে সব কথাগুলি লেখার জন্য আমরা কালো কালি ব্যবহার করব। এই তিনটা কালির বাইরে আমরা অন্য কোনো ধরনের কালি ব্যবহার করব না, অন্য কোনো ধরনের কালি ব্যবহার করব না। অ্যাসাইনমেন্ট লেখার জন্য উত্তম কালি হচ্ছে কালো কালি। বিশেষ কোনো ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা নীল কালি ব্যবহার করতে পারি, আর মার্জিনের জন্য আমরা ব্যবহার করতে পারি কাঠ পেন্সিল। এই ছাড়া অন্য কালি ব্যবহার করা খাতায় অ্যাকচুয়ালি নিষিদ্ধ। আমরা যখন সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বিএড করি তখন স্যাররা আমাদেরকে এগুলো বলতো, যেমন অনেকে তোমরা সবুজ কালি ব্যবহার করো। তো আমরা জানি যে সবুজ কালি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ব্যবহার করে, কিন্তু এই সবুজ কালিগুলো তোমরা অ্যাসাইনমেন্টে ব্যবহার করতেছো, হলুদ কালি ব্যবহার করতেছো, বিভিন্ন রং বেরঙের কালি ব্যবহার করতেছো, এগুলি না। কালো কালি, কাঠ পেন্সিল, কোনো কোনো ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করার জন্য যে কিছু কথা আছে, কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টের যে একটা নামকরণ করো, ওই নামকরণের কথাটা লিখতে পারো নীল কালি দিয়ে, অথবা আন্ডারলাইন করার জন্য লিখতে পারো। আর সমগ্র জায়গায় কালো কালি ব্যবহার করব। এইগুলো কালির দিক। দ্বিতীয়ত, তুমি লেখার সময় অন্যের লেখা কপি করবে না, হুবহু দেখে লিখবে না, এবং ফটোকপি থেকেও ফটোকপি করে এনে দিবে না। কোনো রকমের অনৈতিক চৌর্যবৃত্তি যদি ধরা খায় তাহলে তোমার খাতাটা বাতিল হবে, তোমার লাইফটা নষ্ট হবে, অথবা তোমাকে যে টিচার তোমার খাতাটা দেখার পরও না দেখার বান করেছে, অবমূল্যায়ন করেছে, তার চাকরিও যেতে পারে। তাই এটি করবা না। অ্যাসাইনমেন্টের মাধ্যমে সরকার কিভাবে তোমাদেরকে কি নির্ণয় করবে, কি দেখবে? অ্যাসাইনমেন্টের মাধ্যমে দেখবে তোমার বিষয়বস্তুর জ্ঞান কতটা আছে, তুমি তোমার বিষয়বস্তুর জ্ঞানটাকে বাস্তব জীবনের আলোকে কতটা আলোচনা করতে পারতেছ, তুমি গতানুগতিক সৃজনশীল প্রশ্নের বাহিরে আইসা কতটা আলোচনা করতে পারতেছ, তোমার বিষয়বস্তুর জ্ঞানকে কতটা ফুটিয়ে তুলতে পারতেছ। তুমি অ্যাসাইনমেন্টের মধ্যে যে সমস্যা আছে, যে সমস্যাটা দিবে, ওই সমস্যাটা চিন্তা করে সমাধান করার জন্য তোমার এই প্রবলেম সলভিং স্কিল কতটা আছে সেটা তোমাকে ফুটিয়ে তুলতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিভিটি, গতানুগতিক প্রশ্নের বাইরে গিয়ে কতটা তুমি সৃজনশীলভাবে চিন্তা করতে পারতেছ এবং চিন্তাটা তোমার লেখনের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারতেছ, এটা যাচাই করবে। অর্থাৎ মোট কথা, ক্রিয়েটিভ কোশ্চেনের বাহিরে এসে তোমাকে দেখবে তোমার কতটা, তোমার লেখনীর মধ্যে রিয়েল লাইফ সিচুয়েশন, বাস্তব জীবন প্রেক্ষাপট ভিত্তিক আলোচনা কতটা আছে। তোমাকে শিখাবে, তোমাকে সুযোগ দিবে যে লার্নিং বাই ডুইং, কোনো কিছু করার মাধ্যমে শেখা। যেমন সাঁতার কাটতে হলে আমাকে পানিতে নামতে হবে, পানিতে নামে আমাকে একটি ক্রিয়ার মাধ্যমে সাঁতার কাটা শিখতে হবে। আর সাঁতার কাটা যদি আমি শিখি তাহলে কখনো আর সাঁতার কাটা ভুলবো না। সাইকেল চালানোর জন্য যদি আমি বই পড়ি, মাসের পর মাস যদি বই পড়ি, সাইকেলের পার্টসের নাম জানবো, সব কিছুর নাম জানবো, কিন্তু সাইকেল চালাতে পারবো না। অন দ্য আদার হ্যান্ড, 20 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য সাইকেল ভাড়া করে নিয়ে যদি আমি 1 ঘন্টার সাইকেল চালাই, তাহলে আমি সাইকেল চালানো শিখে যাব। তবে কয়েক মাস বই পড়ে আমার কি হলো? আমি যখন সাইকেল নিয়ে, যন্ত্রটা নিয়ে মাঠে নেমে গেলাম, বাস্তবে কাজ করলাম, কাজ করে চেষ্টা করে 1 বার 2 বার 3 বার পড়লাম, ব্যথা পেলাম, আবার চেষ্টা করলাম,
এভাবে বারবার চেষ্টা করে 1 ঘন্টার মধ্যে আমি সাইকেল চালানো কিছু হলে শিখলাম, কিন্তু 3 মাস বই পড়ার পরও তো আমার সাইকেল চালানো শিখা হলো না। এইটাকে বলা হয় লার্নিং বাই ডুইং সামথিং, কোনো কিছু করার মাধ্যমে শেখা। তো অ্যাসাইনমেন্টের মাধ্যমে সরকার যেটা জানতে চাচ্ছে যে আমরা যে গতানুগতিক আমাদের পরীক্ষা পদ্ধতি, প্রশ্ন পদ্ধতি, এটার বাহিরে আসা, আউট অফ দি বক্স, এটার বাহিরে এসে আলোকপাত করতে পারা, ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, সৃজনশীলতাকে, আমাদের সৃজনশীলতাকে যাচাই করা এবং আমরা সমালোচনামূলক চিন্তা ভাবনা করতে পারতেছি কিনা সেটা ক্রিয়েটিভিটির মাধ্যমে প্রকাশ করা। প্রবলেম সলভিং স্কিল, আমার মধ্যে কোনো সমস্যার সমাধানের দক্ষতা কতটা আছে সেটা যাচাই করা। রিয়েল লাইফ সিচুয়েশন, আমার আলোচনার মাধ্যমে বাস্তব জীবন প্রেক্ষাপট কতটা ফুটে উঠেছে সেটা দেখা। লার্নিং বাই ডুইং, কোনো কিছু করার মাধ্যমে শেখা। কেন? করার মাধ্যমে শিখলে জীবনও ভোলা যাবে না। ঠিক আছে? তো অ্যাসাইনমেন্ট নিয়ে এই ছিল আমার আজকের মূল কথা। তো অ্যাসাইনমেন্ট লেখার সময় উপরে প্রথমে অ্যাসাইনমেন্ট নম্বর থাকে, প্রত্যেকটি সাবজেক্টের অ্যাসাইনমেন্ট নং আছে। এই নম্বরটা আমরা 1 2 3 4 5 এভাবে লিখব। অ্যাসাইনমেন্ট শিরোনাম এটা বাংলায় হবে, যেহেতু আমরা বাংলা মিডিয়ামে পড়ি, অ্যাসাইনমেন্টের শিরোনাম যেরকম বাংলায় লেখা আছে ঠিক সেরকম লিখতে হবে। এটাকে ট্রান্সলেশন করে ইংরেজিতে লিখলে হবে না, কারণ অ্যাসাইনমেন্টের শিরোনামটা যত ডকুমেন্টারি আছে বাংলা মিডিয়ামের জন্য এটা বাংলায় আছে, তুমি ইংরেজিতে লিখলেও চলবে না, নির্দেশনা তুমি অমান্য করতেছো। তবে অ্যাসাইনমেন্টের শিরোনাম আমরা যারা বাংলা মিডিয়ামে পড়তেছি, অ্যাসাইনমেন্টের শিরোনামটা বাংলায় হবে। তারপরে নিজের নাম, সাবজেক্ট কোড, সাবজেক্টের নাম, এগুলো ইংরেজিতে হবে। সাবজেক্ট কোড, সাবজেক্টের নাম, এগুলো ইংরেজিতে হবে। নিজের নাম ইংরেজিতে হবে, রেজিস্ট্রেশন কার্ডে যেরকম আছে ঠিক সেরকম। নিজের নাম, নিজের বাবার নাম, নিজের মায়ের নাম, এগুলি তোমার রেজিস্ট্রেশন কার্ডে যেরকম আছে ঠিক সেরকমভাবে লিখতে হবে। অ্যাসাইনমেন্টের শিরোনামটা বাংলায় লিখতে হবে, আর বাকি সব যা তুমি লিখবা সব ইংরেজিতে লিখতে হবে। এই ছিল আমার আজকের মূল আলোচনার বিষয়। আশা করি তোমরা ক্লাসটি দেখলে উপকৃত হবে। সবাইকে ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।